আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক নলিন, নবীমুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.3 অঙ্কগুলো। তো আমাদের প্রথমে বেসিক যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে আমাদের প্রথমে ত্রিকোণমিতির যে চতুর্ভাগের ধারণাটা, সেই চতুর্ভাগের ধারণাটা আমাদের জানতে হবে। তো আমি যদি এর আগের ভিডিওটাতে অর্থাৎ 8.2-এ এখানে আমরা চতুর্ভাগের কিছু আলোচনা করেছিলাম, তা আমি আজকে আবার বিষয়টা রিপিট করতেছি। আমরা চতুর্ভাগের আলোচনাটা করব, দেন আমরা 7 নম্বরের এই অঙ্কগুলো করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে আমাদের ত্রিকোণমিতির আগের যে অঙ্কগুলো করেছি আমাদের সবগুলোর ধারণা রাখতে হবে এবং মাথাটা একেবারে ক্লিয়ার রাখতে হবে যাতে তোমরা বুঝতে পারো। কারণ এখানে অনেকগুলো নিয়মই প্রয়োগ হয়। অঙ্ক যে খুব একটা বড় হবে তা না, ছোট ছোট অঙ্ক, কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর অঙ্কগুলো করতে হয়। আর এই অঙ্কগুলো করার জন্য অনেকগুলো নিয়ম আছে, বাট আমি একটা নিয়ম ফলো করে অঙ্কগুলো আসলে তোমাদেরকে করতে সাজেস্ট করব, তোমরা অঙ্কগুলো করবা। তো আসো আমরা প্রথমে একটু চতুর্ভাগ নিয়ে কথা বলি। তো চতুর্ভাগটা হচ্ছে আমরা বলেছি যে পরস্পর ছেদের দুইটা লম্ব সরলরেখা, পরস্পর ছেদের দুইটা লম্ব সরলরেখা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমরা এইখানে এই যে পুরো সমতলটা 4টা ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এই চতুর্ভাগটাকে আমরা প্রথম চতুর্ভাগ বলবো, চতুর্ভাগ। আমরা এটাকে দ্বিতীয় চতুর্ভাগ বলবো, এটাকে তৃতীয় চতুর্ভাগ বলবো, তৃতীয় চতুর্ভাগ, এটাকে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগে 4টা চতুর্ভাগে কোন থেকে কোন পর্যন্ত কত ডিগ্রি আমরা কিন্তু এটা প্রায় অনেকেই জানি। তারপর বলতেছি যে অর্থাৎ এখান থেকে শুরু করে যদি কোনো একটা কাঁটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা ধনাত্মক কোণ উৎপন্ন হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা ঘোরে, অর্থাৎ এই দিকে যে কোণটা ঘোরে, এই যে আমরা তো সাধারণত জানি ঘড়ির কাঁটা ডান দিকে টিক 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 করে ঘুরতে থাকে, কিন্তু যদি ঘড়ির কাঁটাটা এইরকম হতো যে বিপরীত দিকে যদি ঘুরে, তাহলে এই যে বিপরীত দিকে যদি কোনো কাঁটা ঘুরে তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে থিটা কোণ, এই থিটা কোণটা হবে ধনাত্মক কোণ, যেটা বিপরীত দিকে। আর যদি দিকে ঘুরে তাহলে মনে রাখবা এটা ঋণাত্মক কোণ। অনেক সময় ক নম্বরের জন্য প্রশ্নটা দিয়ে দেয় যে ধনাত্মক কোণ কি, ঋণাত্মক কোণ কি। ধনাত্মক কোণ হচ্ছে যে ধনাত্মক কোণটা হচ্ছে আমাদের যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেটা হচ্ছে ধনাত্মক কোণ, আর যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। তো আমরা বিষয়টা জানলাম। এরপর খেয়াল করো, এই যে ঘড়ির কাঁটাটা ঘুরে যদি এইখান থেকে এই পর্যন্ত আসে, অর্থাৎ প্রথম চতুর্ভাগটা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই এক্স অক্ষর ধনাত্মক দিক থেকে ওয়াই অক্ষর ধনাত্মক পর্যন্ত মোট কত ডিগ্রি কোণ আছে আমরা এটা জানি যে যদি ডিগ্রি পদ্ধতিতে বলি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর যদি আমরা এখান থেকে শুরু করি, অর্থাৎ এটা যদি 0 ডিগ্রি হয়, প্রথমে 0 ডিগ্রি, তারপর এখান থেকে কাঁটাটা এই পর্যন্ত আসলে তাহলে হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ। আর এই 90 ডিগ্রি কোণকে আমরা রেডিয়ানে কীভাবে বলতে পারি, সেটা হচ্ছে π/2, অর্থাৎ পাই হচ্ছে 180 ডিগ্রি, তাকে 2 দ্বারা ভাগ করলে 90। আমরা যদি এই কাঁটাটা এরকম ঘুরে এই পর্যন্ত অতিক্রম করে তাহলে আমরা এটাকে কত বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 180 ডিগ্রি, তার মানে হচ্ছে পাই। যদি এই কাঁটাটা ঘুরে এই পর্যন্ত চলে আসে তাহলে এটাকে আমরা বলতে পারি 3π/2, 3π/2। আর এটা যদি পুরোটা এক চক্কর মানে একটা সার্কেল অতিক্রম করে, পুরো বৃত্তটা অতিক্রম করে, তাহলে আমাদের এখানে হবে কত, 360 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে লিখতে পারি কত, 2π, এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করবা, এটা যেহেতু 90, আমরা কি এটা লিখতে পারি না যে 2 × π/2, তার মানে এখানে কয়টা 90, 2টা 90। তোমরা যদি একটা খেয়াল করো যে এখান থেকে এক ঘর মানে একটা 90, এখান থেকে আরেক ঘর আসলে তাহলে কয়টা 90 হয়, এখানে 2টা 90 হয়। যদি অনুরূপভাবে আরেকটা ঘর অতিক্রম করে তাহলে কয়টা 90 হয়, 3টা 90, তার মানে এই যে 3π/2। যদি এরকম পুরো 4টা ঘরকে অতিক্রম করে তাহলে ঘড়ির কাঁটাটা যদি 4টা ঘরকে অতিক্রম করে তাহলে এখানে আছে কত, 2π। আর এই 2πকে আমরা কীভাবে লিখতে পারি, 2πকে আমরা লিখতে পারি যে 4π/2, মানে কয়টা 90, 4টা 90। এখানে পুরো এক আবর্তন সম্পন্ন করলে তাহলে 4টা 90 হয়, 2 দা কেটেই কিন্তু এখানে এই যে 2π হয়। এখানে এই 2 এবং 2 কেটেই কিন্তু এখানে পাই হয়। এখানে তো আর কাটা যায় না, এখানে 3π/2 মানে 3টা 90।
আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর এখান থেকে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে কোন চতুর্ভাগের ত্রিকোণমিতিক মানগুলা কোন চতুর্ভাগে পজিটিভ হয়, কোন চতুর্ভাগে নেগেটিভ হয়, এই বিষয়টা আমাদের জানতে হবে। তো যদি আমরা এটা জানি যে এর আগের ক্লাসটাতে আমি দিয়েছিলাম যে অল স্টুডেন্ট টেক কেয়ার। অল স্টুডেন্ট বলতে অল বলতে প্রথম চতুর্ভাগে যতগুলা ত্রিকোণমিতিক অনুপাত আছে, মানে 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত তার 6টাই হচ্ছে ধনাত্মক, বাকি সবগুলা 6টাই ধনাত্মক, এখানে তার বাকি থাকে না। তো দ্বিতীয় চতুর্ভাগে অল স্টুডেন্ট থেকে আমরা এসতে আমরা সাইন নিব, তার মানে সাইন এই ক্ষেত্রে পজিটিভ হবে, সাইন থিটা পজিটিভ হবে, এবং সাইনের বিপরীত কি আছে কোসেক, এই কোসেক থিটা এইটাও দ্বিতীয় চতুর্ভাগে আমাদের পজিটিভ হবে। এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, বাকি যা আছে 4টা অনুপাত সেটা কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগে বাকিগুলা কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ হবে। এরপর তৃতীয় চতুর্ভাগে অল স্টুডেন্ট টেক কেয়ার, তার মানে টিতে আমরা এখানে 10 নিব, 10 থিটা। এখানে 10 থিটার বিপরীত রাশি কি, সেটা হচ্ছে 10 এর বিপরীত হচ্ছে আমরা জানি কট, তার মানে 10 থিটা এবং কট থিটা এই চতুর্ভাগে পজিটিভ, আর বাকিগুলা সব হচ্ছে নেগেটিভ, আর অল স্টুডেন্ট টেক কেয়ার এখানে সিতে আমরা বুঝবো কস, আর কসের বিপরীত হচ্ছে সেক, তার মানে কস থিটা এবং সেক থিটা হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, আর বাকিগুলা নেগেটিভ। আমাদের এই বিষয়টা জানতে হবে। আমাদের এরপর কোণের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাত দিয়ে এই কোণের ভিত্তিতে কিছু সূত্র হয়। এটার প্রমাণ আছে, আমি প্রমাণটা দেখাচ্ছি না, আমি জাস্ট শুধু সূত্রগুলো একটু পড়তে বলবো, এবং সূত্রগুলো মনে রাখা খুব একটা কঠিন কিছু না, একেবারে সহজ। আমরা এটা কিভাবে জানতে পারি, যেমন যদি কখনো সাইন মাইনাস থিটা হয়, অর্থাৎ সাইনের সাথে যে কোণটায় ঋণাত্মক কোণ, তাহলে এই ক্ষেত্রে ঋণাত্মক কোণের অনুপাত কিন্তু মাইনাস সাইন থিটা হবে, আমরা যদি কোসেক নেই, কোসেক মাইনাস থিটা, কোসেকের ঋণাত্মক কোণের অনুপাত, তাইলে এটাও হবে কি মাইনাস কোসেক থিটা হবে। এরপর 10 থিটা, 10 মাইনাস থিটা একই রকমভাবে মাইনাস 10 থিটা। যদি কখনো কট মাইনাস থিটা হয়, তাহলে এখানে হবে মাইনাস কট থিটা হবে। যদি কস মাইনাস থিটা হয়, তাহলে হবে এটা মাইনাস কস, এখানে এটাই হচ্ছে পরিবর্তন। এই জিনিসটুকুই আমাদের মনে রাখতে হবে যে সাইন কস টেন কট এটির প্রত্যেকের সামনে মাইনাস আসবে, শুধুমাত্র কস এবং সেক আমরা যদি এইটুকু মনে রাখতে পারি যে কস থিটা এবং সেক থিটার ঋণাত্মক কোণের অনুপাত ধনাত্মক হয় সবসময়, তার মানে এখানে হবে শুধু কস থিটা, এখানে হবে শুধু সেক থিটা। আমাদের কি মনে রাখতে হবে যে কস থিটা এবং সেক থিটা এর অনুপাত ধনাত্মক হয়, আর বাকি কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো কিন্তু ঋণাত্মক হয়। তোমরা দেখো সাইনের ত্রিকোণমিতিক কোণের অনুপাত মানে ঋণাত্মক কোণের অনুপাত ঋণাত্মক হয়েছে, কোসেক থিটা এর ঋণাত্মক কোণের অনুপাত সেটাও কিন্তু ঋণাত্মক হয়েছে, টেনের ক্ষেত্রে ঋণাত্মক, কটের ক্ষেত্রে ঋণাত্মক। শুধুমাত্র আমাদের বাদ আছে কে কস এবং সেক, অর্থাৎ কস এবং সেকের ঋণাত্মক কোণের অনুপাত সবসময় ধনাত্মক হয়। আমাদের এই বিষয়টুকু মাথায় রাখতে হবে। আর এই পুরো অধ্যায়টাকে আমি একটা সূত্রের সাহায্যে তোমাদের পড়তে বলবো, আর সেই সূত্রটা কি, এটা হচ্ছে যে n ইন্টু, আমরা যদি ষাটমূলক পদ্ধতিতে লিখি তাহলে লিখব n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, আর যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে লিখি এখানে nটা ঠিকই থাকবে, 90 এর পরিবর্তে আমরা কত লিখবো π/2 লিখবো, π/2 n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। এখানে থিটার মানটা কিন্তু কোনগুলো আমার কিভাবে দেখাতে হবে, অবশ্যই রেডিয়ানে দেখাতে হবে। এই সূত্রটা আমরা সাধারণত কখন ব্যবহার করব,
আমরা ত্রিকোণমিতিক কোণের আদর্শ মানগুলো জানি। ত্রিকোণমিতিক কোণের আদর্শ মানগুলো হচ্ছে, যেমন আমরা সাইন কত ডিগ্রি পর্যন্ত মান জানি? 90 ডিগ্রি মান জানি। কিন্তু যদি এইরকম বলা হয় যে সাইন 720 ডিগ্রি, তখন কি আমরা এই কোণটার মান জানি? আমরা তখন এই কোণটার মান জানি না। যদি আমরা এই কোণটার মান না জানি, তাহলে কি করার? তখন আমরা এই যে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই 720 ডিগ্রি কোণের মানটা বের করব। সেটা কীভাবে? সেইটাই কিন্তু আমাদের এখানে যে কত নম্বর 7 নম্বর অঙ্ক, যে এখানে বর্গীয় জ পর্যন্ত অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু এইভাবে করা আছে। মানে এই সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো করব। এইখানে আমাদের একটা বিষয় আরেকটা বিষয় জেনে নিতে হবে। দেখো আমাদের কি কি বিষয় জানতে হবে, আমি সেটা পুনরায় আবার রিপিট করব। তার আগে বলতেছি, এখানে এই যে n এর মান, এই n এর মানটা যদি কখনো বিজোড় হয়, কীরকম? এখানে যদি n এর মান n সমান সমান 1, 3, 5 এইরকম হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত সরি এই যে n এর মান যে আছে, এটা যদি বিজোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হয় আমি দেখাচ্ছি। যে এটা এইভাবে পরিবর্তন হয়, যে সাইন পরিবর্তন হয়, সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যায়? আমাদের কস হয়ে যায়। সাইন থিটা পরিবর্তন হয়ে কস থিটা হয়ে যায়। আমাদের কোসেক পরিবর্তন হয়ে টেন পরিবর্তন হয়ে টেন থিটা পরিবর্তন হয়ে যায় কট থিটা, কট থিটা। আমরা যদি দুইটা মনে রাখতে পারি, আর যে কোনো একটা এমনিতেই মনে থাকবে। কীরকম সেটা? যেমন বাদ আছে কে কে, সেক আর কোসেক। তার মানে সেক পরিবর্তন হয়ে, সেক থিটা পরিবর্তন হয়ে কী হয়? সেক পরিবর্তন হয়ে কোসেক থিটা হয়ে যায়। আমাদের বিষয়গুলো ধারাবাহিকভাবে এই যে বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু অঙ্কের ভিতরে প্রায় প্রয়োগ হবে। তার মানে এই টোটাল যে আলোচনাটা, সেটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তো আমি তোমাদেরকে এই যে বিষয়টা একটু সহজ করার জন্য বলতে পারি যে সাইন কস এটা কিন্তু বর্গের জুটি। তার মানে সাইন কি দিয়ে পরিবর্তন হয়? কস দিয়া। সাইন কস এটা বর্গের জুটি, এটা দিয়ে পরিবর্তন হয়। টেন এবং কট পরিবর্তন হয়, এটা কিন্তু বিপরীত জুটি। তার মানে সাইনটা হচ্ছে বর্গের জুটি দিয়া, টেন হচ্ছে বিপরীত জুটি দিয়া। মানে আমি এটা যেভাবে সূত্র পড়িয়েছি আর কি। তো সেক কোসেক তো তাহলে আমরা অটোমেটিকলি আলাদা থাকতেছি, কারণ 6টার পরিবর্তে 4টা যদি আমাদের মুখস্থ হয়ে যায়, আর 2টা তো এমনিতে থাকে, তাই না? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি এই আলোচনাগুলো আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে লাগবে। শুধু এই অঙ্ক না, অর্থাৎ এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে, এবং মেবি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সাধারণত অনেক স্টুডেন্টের কাছে কঠিন লাগতে পারে, বাট তোমরা যদি বুঝে করতে পারো তাহলে অঙ্কগুলো কিন্তু কঠিন হবে না, ইজি হবে। যেমন আমি যদি এই বিষয়টা আবার একটু বলি, এখানে আমাদের কি জানতে হবে? কোণের চতুর্ভাগের ধারণা জানতে হবে, তারপরে ঋণাত্মক কোণের অনুপাতটা কীভাবে পরিবর্তন হয় সেটা জানতে হবে, আমার এখানে জানতে হবে, এই সূত্রটা জানতে হবে, এবং n এর মান বেজোড় হলে কোনটা পরিবর্তন হয়ে কোনটা হয় আমাদের সেইটা জানতে হবে। তো আমি একটু একটা কাজ করে নিতে পারি, যে অঙ্কগুলো যেহেতু খুব একটা বড় হবে না, আমি ছোটো এর ভিতরে করতেছি, যেটা বুঝতে সহজ হবে। আমি মুছতেছি না আর কি, এটা পরিষ্কার করব না, বোর্ডটাকে পরিষ্কার না করে এই বিষয়টাকে আমরা উপরে লিখে নিতে পারি। আমি এইটুকুর ভিতরে এই অঙ্কগুলো করার চেষ্টা করব, তাহলে বুঝতে সবার জন্য সুবিধা হবে আর কি। অর্থাৎ সাইনের ঋণাত্মক কোণের অনুপাত, ঋণাত্মক কোণের অনুপাত সবসময় ঋণাত্মক হয়। সাইন থিটা কোসেক থিটার ঋণাত্মক কোণের অনুপাত এটাও ঋণাত্মক হয়। টেন থিটার ঋণাত্মক কোণের অনুপাত, ঋণাত্মক কোণের অনুপাত এটাও ঋণাত্মক হয়। কট থিটা, কট ঋণাত্মক কোণের অনুপাত মাইনাস কট থিটা, শুধু কস থিটা, কস মাইনাস থিটার এর অনুপাত মাইনাস, সরি এটা আর মাইনাস হবে না, মাইনাস হবে না, এটা হবে শুধু কস থিটা সেক, সেক মাইনাস থিটা এর হবে সেক থিটা। তো আমরা এখানে এইভাবে অঙ্কগুলো করতে পারি। আমি এখানে একটু আচ্ছা, আমরা এখানে যেমন 7-এর ক নম্বর অঙ্কটা করি। 7-এর ক, 7-এর ক, এখানে 7-এর কতে কী লেখা আছে? যে সাইন 7 পাই, সাইন 7 পাই, সরি
সাইন 7 পাই। যেহেতু সাইন 7 পাই, এখানে আমরা যদি সংখ্যাটাকে এভাবে বৃত্তীয় পদ্ধতিতে না রেখে আমরা ডিগ্রি পদ্ধতিতে কনভার্ট করে নেই, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য অনেক সহজ হবে আর কি। তো আসলে আমরা সেই কাজটাই করি। এখানে 7 পাই, 7 পাই, তার মানে আমরা কত ডিগ্রি কোণ এখানে বুঝতেছি। পাইয়ের মান হচ্ছে 180 এবং 7 দ্বারা যদি 180কে গুণ করা হয়, 180 গুণন 7, তাহলে হচ্ছে 7 0 0 7 56 6 হাতের হলো 5, 5 7 7, 7 5 12, অর্থাৎ 1260 ডিগ্রি কোণ। অর্থাৎ এই টোটাল প্রক্রিয়াটা আমরা একটু আলাদা কোনো একটা জায়গায় যদি করে দেখাই, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সহজ হবে। কত ডিগ্রি কোণ? 1260 ডিগ্রি কোণ। 1260 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। আমরা কিভাবে করতে পারি? এই যে এই দুটো সূত্র দ্বারা। আমি কিন্তু এগুলো পুরোপুরি বোর্ডটাকে পরিষ্কার করি নাই এই কারণে যে কখন আমরা আমাদের কোনটা ব্যবহার হচ্ছে, কোন সূত্রটা ব্যবহার হচ্ছে। তো তোমাদের কিন্তু এটা পুরোটাই মাথায় রাখতে হবে যদি অঙ্কগুলো খুব ইজিলি করতে চাও, এবং যদি এই বিষয়টা মাথায় থাকে তাহলে খুব দ্রুত অঙ্কগুলো করতে পারবো। দেখো এখানে 1260। আমরা যদি একটু খেয়াল করি যে এইখানে ঘড়ির কাঁটা তো এই এক্স অক্ষের ধনাত্মক অক্ষ থেকে শুরু হয় বিপরীত দিকে। কে রে বিপরীত দিকে? এখানে কিন্তু কোনটা ধনাত্মক কোণ, কারণ এখানে সাইন এই যে সাইন 7 এটা কিন্তু ধনাত্মক কোণ দেওয়া আছে। ঋণাত্মক কোণ অনেকটার ভিতরে দেওয়া আছে, যেমন এই যে cos θ ঋণাত্মক কোণ দেওয়া আছে, সেকের ঋণাত্মক কোণ দেওয়া আছে, টেনের ঋণাত্মক কোণ দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলোও করবো আর কি। তো যেহেতু ধনাত্মক কোণ, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো এইখান থেকে ঘুরে পুরো একটা চক্কর সম্পন্ন করলে, পুরো এক পাক সম্পন্ন করলে এখানে কত ডিগ্রি সম্পন্ন করা হয়, কত ডিগ্রি ঘোরা হয়? 360 ডিগ্রি। যদি 360 ডিগ্রি যদি এইখানে 2 পাক ঘোরা হয়, তাহলে 2 চক্কর দেওয়া হয়, তাহলে কত হয়? 360 দুগুণে কত হয়? 360 এটা 2 দ্বারা গুণ করলে 36 দুগুণে হচ্ছে 72, 720। 2 চক্কর দিলে কত হয়ে যায়? 720। তো আমরা যদি 360কে যদি 3 দ্বারা গুণ করি, তার মানে 3 পাক, এই পুরো সার্কেলটাকে যদি 3টা চক্কর দেয়, তাহলে এখানে আমরা পাবো 3 0 0 3 6 18, 8 হাতে রইল 1, 3 3 9 10, অর্থাৎ 1080 ডিগ্রি কোণ পাচ্ছি। কত পাক দিলে? 3 পাক দিলে। তাহলে 3 পাকে এখানে মোট কতটা 90 অতিক্রম করা হয়? 1 পাকে অতিক্রম করা হয় 4টা 90, 2 পাকে অতিক্রম করা হয় তাহলে 8টা 90, এবং 3 পাকে অতিক্রম করা হয় কতটা 90? 12টা 90 কিন্তু এভাবে 12টা 90। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো আমাদের কোনটা কত ডিগ্রি কোণ দেওয়া আছে? 1260 ডিগ্রি কোণ দেওয়া আছে। তো আমি 3 চক্কর দিয়া 3টা পাক দিয়ে এখানে, অর্থাৎ 3 বার ঘুরে 1080 ডিগ্রি কোণ পাই। 3 বার ঘুরে মানে কয়টা 90? এখানে 3 বার ঘোরা হলে কয়টা 90 হয়? এখানে 90 হয় আমাদের 12টা 90 হয়। যদি আমরা আরও একটা 90 এর সাথে যোগ করি, তাহলে কত হয়ে যায়? আর একটা 90 যোগ করলে এখানে আমাদের হয়ে যায় যোগ 90 0 8, এখানে 17 1 1 1170। 1170, তার মানে এখানে মোট কয়টা 90 হয়েছে? 13টা 90, কারণ 3 পাকে, 1 পাকে 4টা 90, 2 পাকে 8টা 90, 3 পাকে হচ্ছে 12টা, তারপরে এই পর্যন্ত 12টা, অর্থাৎ 1 পাক এরকম, তারপরে 2 পাক, এরপর 3 পাক দিয়ে এই পর্যন্ত আসলে হচ্ছে কিন্তু 1170। আমরা যদি আরও এই পর্যন্ত আসি, তাহলে কিন্তু 1170 এর সাথে আরও 90 যোগ করো, তাহলে আমাদের হয়ে যাইতেছে 30, এখানে 90 যদি আমরা যোগ করি 0 60, 1260। তার মানে কয়টা 90? অর্থাৎ 14টা 90। আমরা খুব, যেহেতু 7টা পাই, এই 1260 কয়টা 90 হয়?
14টা 90, তার মানে আমরা এই সূত্রের সাথে যদি এই কাজটা এইভাবে করি, তোমরা যেভাবে করো, যখন তুমি অঙ্কর কনসেপ্টটা তোমার মাথায় ক্লিয়ার থাকবে তাহলে অঙ্কটা খুব ইজিলি করতে পারবে। দেখো এটা হচ্ছে কত, সাইন 1260, তার মানে সাইন এইখানে 90 দিলাম আমরা, ইন্টু কত দ্বারা গুণ করলে 1260 হয় সেটা আমরা দেখলাম, 14 দ্বারা গুণ করলে 1260 হয়। 14টা 90 গুণ করলে 14টা 90 আমরা কি করে পেলাম, এক চক্কর দিয়ে 3টা 90 পাই, 2 চক্কর দিয়ে 1 চক্কর দিয়ে এক পুরো সার্কেলটা একবার ঘুরে আমরা কতটা 90 পাই, 4টা, তারপরে আরেকটা চক্কর দিয়ে আমরা মোট 8টা পাই, এইভাবে প্রত্যেক চক্করে 4টা করে 90। তাহলে এখানে চক্কর মোট কয়টা দিছি, 3টা, 3 4 12, 12 থেকে এই পর্যন্ত আসলো 13 এবং এই পর্যন্ত আসলো 14, এইভাবে আর কি। যেহেতু আমাদের 1260 হয়ে গেছে, তাহলে তো এখানে কোনো কিছু যোগ অথবা বিয়োগ করার দরকার নাই, তার মানে 0 ডিগ্রি। এই যে লাইনটা, এই লাইনটাই আমরা এখানে কিভাবে লিখব, আমরা এখানে তো ষাটমূলক পদ্ধতিতে লেখা আছে, এই লাইনটা আমরা বৃত্তীয় পদ্ধতিতে লিখব। কিভাবে, যে সাইন 14 তো আমরা 14 লিখতে হবে, ইন্টু 90 কত লিখব, π/2 প্লাস 0, তার মানে 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের হিসাব। এইভাবে অর্থাৎ এই একটা অঙ্ক করার জন্যই আমাদেরকে কিভাবে করতে হয়, আমরা আরেকটু যখন আমরা বিষয়টা বুঝতে পারবো, খুব সহজেই কিন্তু এই জিনিসটা হিসাব করে ফেলতে পারবো। 7টা পাই, একটা পায়ে কয়টা 90 হয়, একটা পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কয়টা 90 যোগ করে, 2টা 90 যোগ করে। তো একটা পায়ে যদি 2টা 90 হয়, তাহলে 7টা পায়ে কয়টা 90 হয়, 14টা 90। এভাবেও কিন্তু হিসাব করে বের করা যায়। অর্থাৎ মোট কথা হচ্ছে আগে অঙ্কগুলো তোমার বুঝতে হবে, তাহলে তুমি এটা বের করতে পারবা। এরপরের কাজ হচ্ছে, আমরা যেন কি বলছিলাম, যে এখানে এনের মান বিজোড় হলে এই যে অনুপাতগুলা পরিবর্তন হয়ে যায়, কিন্তু এখানে এনের মান তো বিজোড় না, এখানে এনের মান হচ্ছে জোড়, তাহলে তার সাইন পরিবর্তন হবে না, এখানে সাইনই থাকবে, সাইন। আর এখন এই পাশে যে যত ডিগ্রি কোণ আমরা যোগ করি অথবা বিয়োগ করি, ঠিক সেইটাই লিখতে হবে, 0। আর আমরা সাইন 0 ডিগ্রির মান কত জানি, 1। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তার মানে অঙ্কগুলো কিন্তু খুব ছোট ছোট অঙ্ক হবে, কিন্তু বুঝতে হবে। এই অঙ্কগুলো এইভাবেই তোমরা সমাধান করবা। আসো আমরা পরের একটা অঙ্ক সমাধান করি। পরের একটা অঙ্ক যদি সমাধান করি, তাহলে এটা আমি পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, আমি বোর্ড পরিষ্কার করে করে নেই, লাগলে কোনো একটা জায়গায় অঙ্কন করে নিব। এখানে কত ডিগ্রি কোণ আছে, এখানে আছে খ নম্বর খ নম্বরে আছে cos 11π/2, এত 8 কোণ। প্রথমে আমি কি বলছিলাম তোমাদের, কোণটাকে ভেঙে নিবা, আগে কোণটাকে ভেঙে নিবা, 11π/2, তার মানে এখানে পাইকে 180 দ্বারা, 180কে 2 দ্বারা ভাগ করলে 90 হয়, 90 এর 11 দ্বারা গুণ করলে কত হয়, 90 গুণন 11 কত হয়, 9 11 99, একটা 0, 990 ডিগ্রি কোণ। তো এই 990 অর্থাৎ cos কত ডিগ্রি কোণ, 990 ডিগ্রি কোণ। আমরা খেয়াল করি যে এখানে cos, তো এই যে 90 এনের মান কত বসালে এই 990 এর কাছে যায়, আমরা সেটা দেখব যে কিভাবে। আমরা যদি একটু চতুর্ভাগে দেখি, এনের মান কয়টা 90 বসালে এই 900 এর কাছে যায়, 990 এর কাছে যায়। দেখো আমরা যদি একটা পাক দেই, তাহলে কয়টা 90 হয়, 4টা 90। 4টা 90 কত ডিগ্রি কোণ অতিক্রম করে, 360 ডিগ্রি। যদি 2টা দেই, তাহলে মোট কয়টা 90 হয়, 4, তাহলে এই ক্ষেত্রেও 4টা, তাহলে 8টা 90 হয়ে গেল। 8টা 90 হয় 720 ডিগ্রি কোণ, আমরা এর আগে দেখছি 8টা 90। যদি আমরা এইখানে পুরো চক্র সম্পন্ন করি, অর্থাৎ 3টা চক্কর দেওয়া হয়, তাহলে কত হয়, আরও 360 যদি আমরা যোগ করি, কারণ প্রতি একবার গুলে তো 360 ডিগ্রি অতিক্রম করবে, তাই না। এখানে 0
8 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো 1180 ডিগ্রি কোণ হয়েছে, আর আমার এখানে কোণ দেওয়া আছে কত ডিগ্রি কোণ? এখানে আমাদের কোণ দেওয়া আছে 990 ডিগ্রি কোণ। তার মানে আমরা যদি এখানে 3 4 12, না আমরা অনেক বেশি চলে গেছি, আমাদের এত বেশি যাওয়া যাবে না, এত বেশি যাওয়া যাবে না। তার মানে আমরা 720 আসি, 720-এর পর আমি আবারও দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। এখানে একবার গুলল মানে এক ঘর, তার মানে কত ডিগ্রি? 90। 2 ঘর 180, 3 ঘর 270, 4 ঘর 360। খেয়াল করো। এরপরে 5 ঘর, 5 ঘর মানে 5টা 90। কিংবা আমি যদি একবারে চক্র বলি, তাহলে এক চক্কর দেওয়ার পরে 360 হওয়ার পরে পুরো যদি আমরা দ্বিতীয় চক্কর দিয়ে ফেলি, কত হয়ে গেল? 720। 720-এর সাথে আমরা আরও 90 যোগ করলাম, তাহলে কত হয়? 720 যোগ 90, তাহলে হচ্ছে 0 9 10 11 1 হাতে রইল 1, 810। 810 যদি আমরা 810 হয়, যদি আমরা আরও একটা যাই, তাহলে আমাদের কত হয়ে যায়? 810 90 0 0 হাতে রইল 1, তাহলে এখানে কিন্তু 900 চলে আসতেছে। 900 চলে আসতেছে। আমরা আরেক ঘর যদি যাই, তাহলে হয়ে গেছে দেখো 990। তার মানে খেয়াল করো তো কতটা 90 গেছি। পূর্ণ চক্র সম্পন্ন করছে একটা, তার মানে 3 4 এখানে 4, এইরকম দুইটা পূর্ণ চক্র সম্পন্ন করছে। তার মানে 2টা পূর্ণ চক্র সম্পন্ন করা মানে কয়টা 90 হয়? 2টা পূর্ণ চক্র সম্পন্ন করা মানে 8টা 90 হয়। আর এই একটা 10টা, এই একটা 9টা, এই একটা 10টা, এই আরেক ঘর 11 ঘর। 11 ঘর গেলেই কিন্তু আমরা 990 পেয়ে যাচ্ছি। তার মানে এখানে 11 ঘর গেলেই 990 পেয়ে যাচ্ছি। তাহলে তো 990 যেহেতু হয়ে গেছে, তাহলে এখানে 0 ডিগ্রি, কারণ আমাদের যোগ বিয়োগ কিছু একটা করতেই হবে। তো কত ডিগ্রি যোগ করব? 0 ডিগ্রি। তো আমরা এটাকে যদি এখানে বৃত্তীয় পদ্ধতিতে লিখি, তাহলে দেখো কি হয় আমাদের cos। খেয়াল করো, আমি কিন্তু এখানে একটা কথা আগেই বলতে পারতাম, কিন্তু সেই কথাটা বলি নাই, জাস্ট তোমাদের বোঝার জন্য। 11 ইন্টু 11 ইন্টু সরি 11 ইন্টু π/2 যোগ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। দেখো এই বিষয়টা কিন্তু এখানেই দেওয়া আছে। π/2 কয়টা আছে? 11টা আছে। আমরা তো সরাসরি লিখে দিতে পারতাম, কিন্তু যখন তুমি এই অঙ্কগুলো বুঝবা, তখন কিন্তু এই অঙ্কগুলো এইভাবে ইজিলি করতে পারবা। এরপরের লাইনে এসে দেখো কি করতে হবে। এখানে বলছিলাম না যে n এর মান যদি বিজোড় হয়, এখানে কত আছে? 11। 11 একটা বিজোড় সংখ্যা, তাহলে cos পরিবর্তন হয়ে যাবে। cos পরিবর্তন হয়ে কি হবে? sin এই 0, আর sin 0 ডিগ্রির মান কত? 0। এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্কের অ্যান্সার। তো অনুরূপভাবে তোমরা গ নম্বর একটু বাসায় প্র্যাকটিস করবে। আমি বড় ঘ করে দিচ্ছি, অর্থাৎ ঘ নম্বরে এখানে আছে কি, যে ঘ নম্বরে কোনটা হচ্ছে? tan -23 π/6। এটা কিন্তু আমাদের কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের খেয়াল করতে হবে, এই যে আমরা সূত্রগুলো লিখে রেখেছি, এইখানে টেনের যে কোণটা দেওয়া আছে, ধনাত্মক কোণ না ঋণাত্মক কোণ? অবশ্যই কিন্তু ঋণাত্মক কোণ। যেহেতু এটা ঋণাত্মক কোণ, সেহেতু এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এরপর আমরা 10 কোণ যা কোণ আছে তাই লিখি। 23 π/6 আমরা এটা লিখতে পারি। এরপর এখানে 23 π/6, তার মানে এখানে মোট কত ডিগ্রি কোণ আছে? আমরা আলাদাভাবে রাফ করে নিব। 23 π/6, π/6 মানে কত? পাই মানে হচ্ছে 180, আর 6কে পাইকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত ডিগ্রি পাবো? 30 ডিগ্রি কোণ পাবো। 30 ডিগ্রি, আর 30 ডিগ্রির সাথে গুণন হচ্ছে কত? 23। আর 23 3 20 690 ডিগ্রি কোণ আছে এখানে।
এখানে মোট কত ডিগ্রি কোণ আছে? 690 ডিগ্রি কোণ আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, 10 690 ডিগ্রি কোণ যদি এটা থাকে তাহলে 10 ইন্টু 90 আমরা লিখলাম। তো কত গুণ করলে, কয়টা 90 গুণ করলে এই 690-এর কাছাকাছি যায়? আমরা এটা এমনিও গুণন করে বের করতে পারি, অথবা আমরা যদি একটু চতুর্ভাগ দেখি যে একটা চক্কর দিলে চার গড় অতিক্রম করে যায় 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি এরপরে আমাদের যেতে হবে কত? 690। আমরা যদি দুই চক্র সম্পন্ন করি, দুইটা পাক সম্পন্ন করি বা দুইবার ঘুরি, তাহলে এখানে পাবো 720। এখানে আমাদের দেওয়া আছে 690। 720 থেকে 690, অর্থাৎ আমরা যদি 30 ডিগ্রি মাইনাস করি, অর্থাৎ এখানে আমরা কয়টা চক্কর দিব, কতবার ঘুরছি, এখানে পূর্ণ চক্র আবর্তন করছি 8, মানে দুইবার ঘুরছি, তার মানে দুইবার ঘুরলে 8টা 90 অতিক্রম করে। 8টা 90 এখানে গুণ করলে কত হয়? 720 হয়। তাহলে 720 থেকে আমাদের কী করতে হবে? মাইনাস করতে হবে। কত ডিগ্রি মাইনাস করতে হবে? আমাদের মাইনাস করতে হবে 30 ডিগ্রি। আমরা যদি এটা মাইনাস করি তাহলে কিন্তু 690 চলে আসতেছে। আমরা এখন এই বিষয়টাই এখানে লিখি। একটু আমাদের এখানে কিছু কাজ আছে, সেটা একটু খেয়াল করতে হবে। আগের অঙ্ক দুইটাতে এই কাজটা সাধারণত আসে নাই। দেখো এখানে আমরা এইভাবে লিখি আগে, 8 ইন্টু 90 মানে কত? π/2 মাইনাস 30 ডিগ্রি কোণ মানে কি? π/6 এটা। এবার খেয়াল করো তো, এই যে কোণটা, এটা কোন চতুর্ভাগে গেছে? এই কোণটা কোন চতুর্ভাগে গেছে? দেখো কয়টা 90 অতিক্রম করছি আমরা? 8টা 90। 1 2 3 4 গেল 4টা 90, আরও এক পাক, এই আসলো 8টা 90। 8টা 90-এর পরে আমরা এরপরে কি আগাইছি না পিছাইছি? যেহেতু মাইনাস, তার মানে পিছনের দিকে ব্যাক করছি, আবার পিছনের দিকে ব্যাক করছি 30 ডিগ্রি পিছনের দিকে ব্যাক করছি। তার মানে আমার অবস্থানটা কিন্তু এই চতুর্ভাগে। আর এই চতুর্ভাগের নামটা কি? এই চতুর্ভাগটা হচ্ছে আমার কি চতুর্ভাগ? এই চতুর্ভাগটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। আর এই চতুর্থ চতুর্ভাগে কিন্তু 10-এর মান নেগেটিভ না পজিটিভ? অবশ্যই নেগেটিভ। তার মানে এইখান থেকে একটা মাইনাস চিহ্ন পাচ্ছি আমরা। কথা কি বোঝাতে পারছি? অর্থাৎ এখানে যখন যে চতুর্ভাগে গেছে সেই চতুর্ভাগের চিহ্ন দেখতে হবে। তো আমরা কি জানি যে চতুর্থ চতুর্ভাগে 10-এর মান হচ্ছে নেগেটিভ, তার মানে একটা মাইনাস চিহ্ন আসতেছে। আর এইখানে কিন্তু অলরেডি একটা মাইনাস চিহ্ন আসছে, তাই দুইটা মাইনাস মিলে কি হয়ে যায়? এখানে প্লাস হয়ে যায়। তাহলে তো এখানে প্লাস আর দিব না, সামনে তো প্লাস দিতে হয় না। আর এখানে tan থিটা কি পরিবর্তন হবে? এই কোণের এখানে সংখ্যাটা কি বেজোড় না, সরি জোড় না বেজোড়? জোড়। তাহলে তো tan পরিবর্তন হবে না, tan থিটাই থাকবে। কিভাবে এখানে মাইনাসটা গেল? সরি tan থিটা না, এখানে মাইনাসটা কিভাবে দূর হয়েছে আমি আবারও বলে দিতেছি। দেখো এখানে মাইনাস তো আছেই, আর আমরা দেখলাম যে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থান? এই চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে 10-এর মান নেগেটিভ, তার মানে ওইখান থেকে একটা মাইনাস পাইতেছি। ওই মাইনাস আর এই মাইনাস দুটা মিলা কি হয়ে যাইতেছে? প্লাস হইতেছে। এই কারণে আমরা এই মানটা এখানে দেইনি। তো এটা হচ্ছে এরপরের কাজটা হচ্ছে আমাদের কি? এখানে 10 থাকবে, আর এখান থেকে এই যে এই সূক্ষ্মকোণ যেটা সেটা আমরা নিব, অর্থাৎ π/6। 10 π/6 মানে কি? 10 30 ডিগ্রি। আর 10 30 ডিগ্রির মান জানি 1/√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা মোট 3টা অঙ্ক সমাধান করলাম। আমি তোমাদেরকে এখান থেকে আরও দুইটা 6 এবং চ, সরি এটা ওমো এবং চ, এই দুইটা অঙ্ক একটু বাসায় প্র্যাকটিস করতে দিব। আমি এখান থেকে 6 এবং বর্গীয় জ এই দুটো অঙ্ক করেই আজকের ক্লাসের আমি শেষ করব। তো আসো আমরা বর্গীয় জ নাম্বার আগে 6 নম্বর করি, একদিক থেকে করি। তাহলে তোমরা যদি এই 7-এর অঙ্কগুলো বুঝতে পারো তাহলে আর অঙ্কগুলো খুব ইজিলি বুঝতে পারবে। দেখো 7-এ কি দেওয়া আছে এখানে, সরি 7-এর 6 নম্বর
এখানে দেওয়া আছে কত সাইন 31 π/6 সাইন 31 π/6 খেয়াল করো π/6 বলতে আমরা কত ডিগ্রি জানি 30 ডিগ্রি মানে 180 কে 6 দ্বারা ভাগ করলে 30 30 আর 31 গুণ করলে কত হয় দেখো তো 30 গুণন 31 তার মানে এই কোণটা হচ্ছে 930 ডিগ্রি কোণ এই কোণটা হচ্ছে আমাদের 930 ডিগ্রি কোণ 3 হ্যাঁ 930 ডিগ্রি কোণ তাহলে আমরা কাজটা কিন্তু এখানে করে নিব যে সাইন 930 তো সাইন 930 এটাকে আমরা কিভাবে ভাঙবো ওই যে সাইন থাকলো সাইন এখানে এন এর মানটা কত বসাবো সেটা আমাদের হিসাব করে বের করতে হবে এখানে 90 থাকলো যদি এখানে 90 থাকে তাহলে কত গুণ করার পর যোগ অথবা বিয়োগ যাই করা লাগে করব তো কয়টা 90 গুণ করলে এখানে 930 হতে পারে আর কি 9টা 90 গুণ করলে 9টা 90 তো কত হয় 9 9 81 810 তাই না এখানে আছে 930 তার মানে আরেকটা আমরা যদি একটু চতুর্ভাগে দেখি যে মুখে হিসাব করে বের করতে পারলাম না অথবা ক্যালকুলেটর চেপে যদি করি সেটাও হবে অথবা যদি আমরা একটু চিত্রে দেখি একটা চক্র সম্পন্ন করলাম মানে 4টা ঘর কত ডিগ্রি আইছি ঘর 4টা মানে 4টা 90 আসছে 360 যদি এইরকম আরেকটা চক্র সম্পন্ন করি তাহলে গড়ে আসছি কয়টা অতিক্রম করছি আমরা 8টা 8টায় হচ্ছে 720 এর পর যদি আমরা আরেকটা গড় অতিক্রম করি দেখো আরেকটা গড় তার মানে 9টা গড় কত হবে 720 এর সাথে যদি আরো 90 যোগ করি তাহলে হবে 810 যদি আমরা আরেকটা গড় যোগ করি তাহলে 9টা গড় যেহেতু আরেকটা যোগ করছি 10 গড় কত হয়েছে 10 গড় হয়েছে 900 এখানে আছে আমাদের 930 তার মানে যদি 910 গড়ে 900 হয় এর সাথে 30 যোগ করলেই হয় তাই না তো এখানে আমরা কত বসাবো 10 গড় অর্থাৎ 10টা 90 যোগ করলে 900 হয় তার সাথে আমরা যদি 30 গুণ করি এটা আমাদের হয়ে যায় দেখো তাহলে আমরা এই লাইনটাকেই ষাটমূলক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে লিখব কিভাবে যেমন এখানে সাইন থিটা সাইন এন এর মানটা কত 10 ইন্টু 90 মানে কত π/2 প্লাস 30 মানে কত π/6 এটা তো আমরা একটু খেয়াল করব এই যে মানটা কোন চতুর্ভাগে আছে সেই চতুর্ভাগে মান ধনাত্মক না ঋণাত্মক এই কথাটা কিন্তু আসলে আমি ক এবং খতে বলিনি যদিও বলা দরকার ছিল কারণ এখানে মানটা 0 আসে এই কারণে -0 আর +0 বলতে কথা না 0 তো 0ই তো তাহলে এখানে আমাদের কিন্তু এটা হিসাব করতে হবে যে এই কোনটা কোন চতুর্ভাগে গেল তার মানে আমরা যদি এটাকে এইভাবে করি এইভাবে মনে রাখতে পারি যে একটা লাইন আগে কোন চতুর্ভাগে আছে সেটা আমাদের এইভাবে ভেঙে বের করতে হবে অর্থাৎ কোনটাকে আমার ভাঙতে হবে ভাঙার পর দেখতে হবে যে কোনটা কোন চতুর্ভাগে গেছে আমরা দেখতেছি এখানে কোন চতুর্ভাগে গেছে এই পর্যন্ত আসার পর কিন্তু কি হয়েছে প্লাস হয়েছে কত ডিগ্রি প্লাস হয়েছে 30 ডিগ্রি তার মানে অলরেডি তৃতীয় চতুর্ভাগে ঢুকে গেছে আর তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কি তৃতীয় চতুর্ভাগটা জানি কার গড় টেন এবং কটের আমরা জানি তাই না তো এটা টেন এবং কট হচ্ছে পজিটিভ যেহেতু সাইন আছে তাহলে সাইনের মানটা নেগেটিভ এই যে একটা মাইনাস চিহ্ন কিন্তু অলরেডি এখানে চলে আসতেছে এটা তো জোড় সংখ্যা তাহলে তো আর সাইন পরিবর্তন হবে না সাইনই থাকবে আর এখানে আমাদের এই মান কোনটা নিতে হবে সাইন π/6 তাহলে আমার এখানে মানটা হচ্ছে কত সাইন 30 ডিগ্রি মান জানি হাফ তার মানে মাইনাস হাফ হচ্ছে আমাদের এই অঙ্কের মান তার মানে অঙ্কগুলো কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক বাট বুঝতে হবে ক্লিয়ারলি বুঝতে হবে আসো আমি তারপরের মানে আজকের ক্লাসের সর্বশেষ বর্গীয় জ নম্বর অঙ্কটা করি আমরা এখানে বর্গীয় জতে কি দেওয়া আছে বর্গীয় জ cos মাইনাস সরি এটা 25 π/6 25 π/6 এটা কিন্তু দেওয়া আছে আমাদের দেখো কোনটা ঋণাত্মক দেওয়া আছে আর cos এর ঋণাত্মক কোণের অনুপাত কি হয় আমরা জানি এই যে এখানে লিখে রেখেছি cos এর ঋণাত্মক কোণের অনুপাত ধনাত্মক হয় তার মানে cos থিটা হবে cos থিটা বলতে আমরা 25 π/6 কে বুঝতেছি আসো এই কোণটাকে আমরা ভেঙে নেই যদি আমরা ভাঙি
π/6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30কে 25 দ্বারা গুণন করলে 30 গুণন 25, তাহলে 3 25 75, 750 ডিগ্রি কোণ। 750 ডিগ্রি কোণ, এটা আমরা খুব ইজিলি করতে পারবো। 750 ডিগ্রি কোণ কীভাবে? যে cos 750, খেয়াল করো, cos এখানে 90, কয়টা 90 গুণ করলে 750-এর কাছাকাছি যায়। আমরা যদি চতুর্ভাগে দেখি যে একটা পাক দিয়ে, অর্থাৎ এক পাক দিয়ে, অর্থাৎ 4টা ঘর অতিক্রম করে পাই 360, আর দুইটা পাক অতিক্রম করে, দুইটা পাক অতিক্রম করলে গড় কয়টা হয়? কয়টা 90 হয়? 8টা 90 হয়, কারণ এক ভাগে 4 90, পরের পাকে আরও 4টা, তার মানে 8টা 90। আর 8টা 90 এখানে পাবো আমরা কত? 720 ডিগ্রি। যেহেতু 720 ডিগ্রি হবে, এখানে আছে কত? 750, তার মানে এর সাথে আমরা 30 যোগ করলেই পাচ্ছি। যখন তোমরা বুঝতে পারবো অঙ্কগুলো খুব ইজি লাগবে। দেখো, তার মানে এখানে হচ্ছে কত? 8, তার সাথে যোগ করতে হবে 30। আমরা এই কোণটাকে লিখি, কিভাবে লিখব? অর্থাৎ এই যে কোণটা কোন চতুর্ভাগে আছে আমার সেটা লিখতে হবে কিন্তু আগে। এখানে cos এত 25 π/6, তো 25 π/6, তার মানে এখানে এটা কোন চতুর্ভাগ আছে সেটা কিন্তু আমরা এই যে বের করেছি রাফে। আমরা এটা লিখি শুধু 8 × π/2 প্লাস কত? π/6। গুড, এই হচ্ছে আমাদের। এখন আমরা এখানে cos θ মানে এই যে চতুর্ভাগটা, এটা কোন চতুর্ভাগে আছে আমাদের সেটা দেখতে হবে। এটা কোন চতুর্ভাগে আছে সেই চতুর্ভাগে এই cos-এর অনুপাতটা কি আমাদের সেটা দেখতে হবে। এখানে আমরা যদি দেখি কয়টা 90 গেছে? মোট 8টা 90, তো এক পাকে 4টা 90, দুইটা পাক দিয়ে 8টা 90 পাই। তো 8 90-এর চেয়ে সামান্য কিছু উপরে, মানে প্লাস 30 ডিগ্রি। আমরা এটা প্লাস করলাম, এই চতুর্ভাগে আসলো। তো এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে আমরা জানি অল মান পজিটিভ, অল পজিটিভ, তার মানে cos-এর মানটাও পজিটিভ, সামনে কিন্তু তাহলে প্লাস চিহ্ন আসতেছে গেল। এরপরে আমাদের দেখতে হবে যে এই মানটা জোড় না বেজোড়। যেহেতু এই মানটা জোড়, তাহলে তার অনুপাত পরিবর্তন করতে হচ্ছে না। যদি এর মানটা বিজোড় থাকতো তাহলে কিন্তু আমাদের এই মানটা পরিবর্তন করে দিতে হতো। তো আমরা এখানে যেহেতু জোড় আছে, তাহলে cos-ই থাকবে, আর আমরা এই কোণটা নিব π/6। তো cos π/6 মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আমরা সাথের অঙ্কগুলো এখানে 4 থেকে 5টা অঙ্ক সমাধান করে দিয়েছি আমি। তো যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হলে অবশ্যই এই 7টা অঙ্ক খুব ভালো করে বুঝতেই হবে। যদি এটা না বুঝতে পারো তাহলে কিন্তু কখনোই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।